দেশের নাগরিক হিসাবে নিজেদেরকে ধন্য মনে করছি। সেই সাথে আপনাদেরকে বিশেষ করে যে সমস্ত গার্জিয়ান এই শীতের মধ্যে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন, আমি চ্যাংমারি শিশু নিকেতনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বলতে গেলে মানে সারাদিন লেগে যাবে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এই ভারতবর্ষে তার কি অবদান আছে তার সংক্ষিপ্ত কিছু জীবনী আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বাঙালিদের মধ্যে প্রথম আইসিএস অফিসার, বর্তমানে যেটাকে আমরা আইএএস ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। তো প্রথম আইসিএস অফিসার হিসাবে উনি আইসিএস কলকাতা কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন ব্রিটিশ শাসিত ভারতে। বোঝা গিয়েছিল তো নেতাজি সুভাষচন্দ্র বোস তৎকালীন যে ভারতের স্বাধীনতা আন্দোলনের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল, তাতে প্রত্যেক লেখক, গায়ক এবং বিভিন্ন দেশপ্রেমী মানুষের উদ্ভব ঘটেছিল। তার মধ্যে আমার জীবনে সবথেকে বেশি দাগ কেটেছিল শরৎ চাটুর্যের দেশপ্রেমে সুভাষচন্দ্র বসুকে প্রথম উদ্বুদ্ধ হতে দেখে। তখন লেখক কথাশিল্পী শরৎ চট্টোপাধ্যায় বিদুষী পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশনা করেছিলেন। তাতে বিপ্লবেরই সংবাদ পরিবেশন করা হতো। সেই বিদুষী পত্রিকার তৎকালীন বাজার মূল্য ছিল মাত্র 1 পয়সা, কিন্তু সেই পত্রিকা প্রকাশনায় কোনো রকম লাইসেন্স ছিল না। তো উনি কলকাতার চৌরঙ্গি মোড়ে যখন দাঁড়িয়ে ওই 1 পয়সার বিদেশি পত্রিকা বিভিন্ন বিপ্লবীদের মাঝে বিক্রয় করছিলেন, সেই সময় দিল্লি থেকে তার কাছে ফোন আসে যে তুমি এখনই শরৎ চাটুর্যকে গ্রেপ্তার করো। কিন্তু সুভাষচন্দ্র বোস কোনো পুলিশ না পাঠিয়ে তার সম্মানের যাতে কোনো রকম হানি না হয়, অথচ সরকারি আদেশও যাতে পালন করা হয়, তার জন্য তিনি নিজে সশরীরে চৌরঙ্গিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তাকে তার গাড়িতে উঠিয়ে যখন তার অফিসে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় শরৎ চাটুর্য উপলব্ধি করেন যে তার পায়ে সুরসুরি লাগছে। যখনই উনি ঢুকে দেখলেন, তখন দেখছেন যে সুভাষচন্দ্র বোস নিজে তার পা চেটে তার খালি পায়ে ধুলোগুলো পরিষ্কার করছিলেন। তিনি যে দেশপ্রেমী শরৎ চাটুর্য এবং দেশপ্রেমীর কাছে তিনি যে নতজানু এবং চাটুকার হতে পারেন, তার দৃষ্টান্ত সুভাষচন্দ্র বোস কিন্তু রেখেছিলেন। তখন ঠাকুর শরৎ চাটুর্য বলছিলেন, আরে সুভাষ, তুমি কলকাতা কর্পোরেশনের একজন চেয়ারম্যান, সামান্য একজন পত্রিকা বিক্রেতার পায়ে চুমু দিচ্ছ কেন? উনি বলছিলেন, ঠাকুর, তোমার পায়ে চুমু দিয়ে আমার আরাধ্য দেবতার আমি পুজো দিচ্ছি। তো তুমি তোমার বিদেশি পত্রিকার জন্য কেন আমার কাছে আবেদন করলে না? আমি তো সঙ্গে সঙ্গে তোমাকে একটা লাইসেন্স ইস্যু করে দিতে পারতাম। বলছে, এই ব্রিটিশ শাসিত ভারতে কি লিখতাম বলো দেখি তোমার দরখাস্তে? আমাকে সবিনয় বিনোদন লিখতে হতো, সবিনয় নিবেদন তো আমি লিখতে পারবো না। আই বেগ টু স্টেট, এই কথাটা তো আমার কলমে বেরোবে না। সুতরাং এই অসুবিধার জন্যে আমি তোমাকে কোনো অ্যাপ্লিকেশন করতে পারিনি। তো যাই হোক, এখানেই বোঝা গেছিল যে সুভাষচন্দ্র বোস দেশপ্রেমীদের কাছে কতটা মানে
বিনয়ী ছিলেন, কতটা ভক্তি তার ছিল, আমাকে এই জিনিসটি খুব নাড়া দিয়েছিল। তারপর যখন সুভাষচন্দ্র বোস তার বিদুষী পত্রিকার একজন প্রিয় পাঠক হলেন, তার অনুপ্রেরণায় আপনারা শুনেছিলেন ব্যারিস্টার C.R. দাস, চিত্তরঞ্জন দাস, তার আহ্বানে তিনি তার বাড়িতে গেলেন। আপনারা জানেন যে চিত্তরঞ্জন দাস তিনিও একজন দেশপ্রেমী ছিলেন। ভারতের যতগুলো বিপ্লবী ছিল তাদের হয়ে তিনি বিনা পয়সায় হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে লড়াই করতেন। এই C.R. দাস এমন শৌখিন লোক ছিলেন যিনি পরাধীন ভারতের কোনো কাপড় ব্যবহার করতেন না। তার কাপড় ফ্রান্স থেকে ধুয়ে বিমান যোগে কলকাতায় আনা হতো। এহেন শৌখিন লোকের ডাকে যখন সুভাষচন্দ্র বোস তার বাড়িতে গেলেন, তখন দেখছেন যে C.R. দাস তার সে দামি দামি কোট, প্যান্ট, টাই এগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছেন। তখনও সুভাষচন্দ্র নিজেকে যখন লক্ষ্য করছেন তার শরীরে কোট, প্যান্ট, টাই ব্রিটিশ পোশাকে তিনি আচ্ছাদিত। সঙ্গে সঙ্গে তিনি তার নিজের টাই, কোট ছুঁড়ে ফেলে দিলেন সেই আগুনের মধ্যে এবং সেদিনেই শপথ করলেন যে আর ব্রিটিশদের অধীনে তিনি আর চাকরি করবেন না, তিনি দেশমাতার জন্য কিছু করবেন। তখন তিনি গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ বাহিনী। তখন সারা পৃথিবীতে ব্রিটিশদের এমন একটা উদীয়মান সময় ছিল যে মানুষে বলতো যে ব্রিটিশদের রাজ্যে কোনোদিন সূর্য অস্ত হতো না। সারা পৃথিবীর প্রায় 3 ভাগ অংশ প্রায় ব্রিটিশদের দখলে ছিল। সেই সময় রেড অ্যালার্ম জারি করা হলো, সুভাষকে যেখান থেকে হোক গ্রেপ্তার করে তাকে কারাগারে নিক্ষেপ করতে হবে। তিনি আত্মগোপন করে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন কাজে উদ্বুদ্ধ হয়েছিলেন। আপনারা জানেন সুভাষচন্দ্র বোস সম্বন্ধে বলতে গেলে উনি রেঙ্গুনে গেলেন, ওখান থেকে বিভিন্ন ছদ্মবেশে বিধাতা তার শরীরে এমন একটা চেহারা দিয়েছিলেন যে যখন তিনি যে ছদ্মবেশে মানে ধারণ করতেন তাকে সেই ছদ্মবেশে মানে অরিজিনাল ব্যক্তিত্ব হিসেবে দেখা যেত। আর এই ছদ্মবেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তখন তিনি ভারতের স্বাধীনতার সংগ্রামের জন্য জাপান থেকে জার্মানি যাচ্ছিলেন। সেই সময় তখনও তিনি ছদ্মবেশী ছিলেন। তাদের কোনটা সুভাষ আর কোনটা সুভাষ নয়, এটা যে আসলে সুভাষ কিনা এই ব্যাপারে তার জীবিত অবস্থায় একটা ধাঁধা মানুষের মধ্যে উনি সৃষ্টি করেছিলেন পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য। তার জন্য বিমান দুর্ঘটনায় তিনি মারা যাওয়ার একটা গুজব ছড়ালেও আদপে তিনি সেই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিনা তা আজ পর্যন্ত উদ্ঘাটিত হলো না। অনেক তদন্ত কমিশন বসানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এটা কেউ নিশ্চিত করে বলতে পারেনি যে বিমানের কথা বলা হচ্ছে, যে বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে গুজব ছড়ানো হয়েছিল, সেই বিমানে তিনি আদৌ ছিলেন কিনা। প্রথম যে ছাইভস্য ব্রিটিশরা বলেছিল যে এই বিমানের ছাইভস্য এইটা এখানে এসে পাওয়া যাবে, কারণ ফরেনসিক ল্যাবরেটরিতে যখন ওই ছাই পাঠানো হলো তখন পরীক্ষা করে দেখা গেল যে ওইটা মনুষ্য জাতির ভস্মীভূত ছাই নয়, ওইটা হচ্ছে একটা কুকুরের ভস্য। সুতরাং তিনি যে ওই বিমানে মারা গেছেন সেটা বিভিন্ন তদন্তের মাধ্যমে আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি যে সুভাষচন্দ্র ওই বিমানে মারা গেছিলেন। কিংবদন্তি আছে, অনেকেই বলছেন সুভাষ এখনও বেঁচে আছেন, কিন্তু আজকে আমরা 129তম জন্ম শতবার্ষিকী পালন করতে গিয়ে এটা স্বাভাবিকভাবে ধারণা হয় যে এতদিন একটা মানুষ বেঁচে থাকতে পারেন না। সুতরাং উনি ওই বিমানে মারা যান আর নাই যান, কিন্তু উনি যে মারা গেছেন এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। যাই হোক, তার দেশভক্তি, তার দেশপ্রেম
এবং নিজের জীবনকে উৎসর্গীকরণের জন্য দেশের যে স্বাধীনতা এসেছে, তাই আমরা দেশবাসী হিসেবে তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। প্রতিটা জন্মদিনে আমরা এইভাবে তার জন্মদিবস উদযাপন করব এই আকাঙ্ক্ষায়, কারণ মৃত্যু দিবস উদযাপন করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। সুতরাং তার জন্মদিনেই তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আপনারা প্রত্যেকেই সুভাষচন্দ্রের প্রতি বছর 23শে জানুয়ারি শ্রদ্ধার্ঘ নিবেদন করে নিজেদেরকে দেশপ্রেমের একজন দেশপ্রেমের নদী সৃষ্টি করে তাকে সম্মান জানাবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।